একটি কালো রাত, এক বিশাল জাহাজ আর একটি দুর্ঘটনা যা বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ইতিহাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। 1912 সালের 10ই এপ্রিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক যখন প্রথম যাত্রায় রওনা হয়, কেউ জানতো না সেটাই হবে তার শেষ যাত্রা। আজ আমরা ফিরে যাচ্ছি সেই বরফ ঠান্ডা রাতের দিকে, যেখানে অহংকার, ভুল আর ভাগ্যের মিলনে সৃষ্টি হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র বিপর্যয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ঘটনাটি হলো 10 এপ্রিল 1912 সালের। আরএমএস টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ ছিল, আর তখনকার যুগে সবচেয়ে বড় জাহাজ হিসেবে তারা প্রথম যাত্রায় বের হয়। এই জাহাজ সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল এবং এর ভেতরে সব ধরনের মানুষ ছিল, বড় বড় শিল্পপতি এবং অভিনেতা থেকে শুরু করে অভিবাসীরা পর্যন্ত, যারা আমেরিকায় যাচ্ছিল একটি ভালো জীবনের খোঁজে। এই জাহাজের কামান সামলাচ্ছিলেন 62 বছর বয়সী সিনিয়র একজন ক্যাপ্টেন। তার নাম ছিল এডওয়ার্ড জন স্মিথ। যাত্রীদের মধ্যে এবং গণমাধ্যমেও অনেক উত্তেজনা ছিল এই টাইটানিক জাহাজ সম্পর্কে। শুধু একটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজই ছিল না এটি, বরং এটি ছিল দৈর্ঘ্যে 269 মিটার এবং 50 মিটারেরও বেশি উচ্চতা ছিল এই জাহাজের। এই জাহাজে যে বিলাসী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। সে সময়ে এটি তৈরিতে খরচ পড়েছিল $7.5 মিলিয়ন। যদি মূল্যস্ফীতি হিসেব করা হয় তাহলে এটি আজকের দিনে প্রায় $400 মিলিয়ন সমান। এই জাহাজের ভেতরের সুবিধা এবং সাজসজ্জা এমনই ছিল যে এই জাহাজ কোনো 5 তারকা হোটেলের চেয়ে কম ছিল না। স্টেইন গ্লাসের জানালা এবং নেট কাঠের প্যানেলিং, সাথে দুটি বড় বড় গ্র্যান্ড সিঁড়ি, একটি হিটেড সুইমিং পুল, তুর্কি বাথরুম, বৈদ্যুতিক বাতি, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্তোরাঁ, 2টি বার এবং একটি লাইব্রেরি ছিল এই জাহাজের ভেতর। এছাড়াও যে ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল তা আশ্চর্যজনক নিঃসন্দেহে। টাইটানিক তৈরি করার সময় এই জাহাজকে অসাধ্য মনে করা হতো। এটি এমন একটি জাহাজ যা কখনো ডুবতে পারবে না, এতটাই নিরাপদ ছিল। হোয়াইট স্টার লাইন ছিল এই কোম্পানির নাম, যারা টাইটানিক তৈরি করেছিল। এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফিলিপ এস ফ্র্যাঙ্কলিন এত আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি জনসমক্ষে এসে এটাও বলেছিলেন যে এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু টাইটানিকের প্রথম যাত্রা থেকে মাত্র 2 দিন পর 12 এপ্রিল 1912-তে টাইটানিক তার প্রথম বিপদের মুখোমুখি হয়। অর্থাৎ যখন টাইটানিক আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকার দিকে যাচ্ছিল, তখন সেখানে বরফের অস্তিত্ব ছিল। বড় বড় বরফের পাহাড় ছিল, আইসবার্গ, যা জাহাজের জন্য ভীষণ বিপজ্জনক। সমুদ্র পার হওয়া জাহাজগুলো প্রায় সময়ই আশেপাশের জাহাজগুলোর সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ রাখত। বলা হচ্ছিল এই এলাকায় অনেক বরফ আছে, সতর্কভাবে এগোতে হবে। এই সতর্কবার্তা পাওয়ার পরে টাইটানিক তার কোর্স 2 বার পরিবর্তন করে, কিন্তু গতি কমায় না। 21.5 নট, যা প্রায় 40 কিমি প্রতি ঘন্টা, এত দ্রুতই জাহাজ এগোতে থাকে। এরপর 1912 সালের 14 এপ্রিল আরও 7টি বরফ সতর্কবার্তা পাওয়া যায়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রু এই সতর্কবার্তাগুলো উপেক্ষা করে। এত সতর্কবার্তা পাওয়ার পরেও টাইটানিকের গতি কমানো হয়নি। সূর্য ঢলে আসে, রাত হয়, তাপমাত্রা কমে যায়। 14 এপ্রিলের রাতে বিশেষভাবে চাঁদও ছিল না, মুনলাইটও নেই, আর তাই দৃশ্যমানতা খুব কম ছিল এই রাতে। জাহাজের উপরে একটি ক্রোজ নেস্ট থাকে, একটি ছোট প্ল্যাটফর্ম যা একটি উচ্চতায় থাকে, তাকে লুক আউট পয়েন্ট বলা হয়, যেখানে কেউ বসে সব সময় নজর রাখে সামনে কি আসছে। প্রচন্ড ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে রাতে, এবং ঠান্ডার কারণে চোখে জল আসা শুরু করে, যা আরো কঠিন করে দেয় সামনে দেখতে। রাত 11:39 ফ্রেডরিক ফ্লিট নামের একজন ব্যক্তি ক্রোসনেস্টে বসে। হঠাৎ তিনি সামনে দেখেন একটি বড় বরফের পাহাড়, একটি আইসবার্গ এসেছে। তিনি এই দৃশ্য দেখার পরে দ্রুত 3 বার ঘন্টা বাজান, যাতে নিচে থাকা মানুষরা শুনতে পারে। তারপর ফোন করে সাথে সাথেই অফিসারদের ব্রিজে জানান, চিৎকার করে বলেন, আমাদের সামনে একটি বড় বরফ আছে। ফার্স্ট অফিসার উইলিয়াম ব্রিজের এই নির্দেশনা শুনে ইঞ্জিন রুমে গিয়ে বলেন জাহাজকে বাম দিকে মোড়াতে,
কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেছে সে সময়। মাত্র 1 মিনিট পরে রাত 11:40 সংঘর্ষ ঘটে। অন্যদিকে খেয়াল করলে দেখা যায় আইসবার্গটিও ছোট ছিল না, দৈর্ঘ্যে প্রায় 200 থেকে 400 ফুট, একটি ফুটবল ফিল্ডের সমান বলা যায়। উচ্চতায় এটি ছিল ক্রোস নেস্ট পর্যন্ত। বিজ্ঞানীরা অনুমান করেছেন এই আইসবার্গের ওজন প্রায় 1.5 মিলিয়ন টন। আইসবার্গের সাথে সংঘর্ষ হয় টাইটানিকের ফ্রন্ট রাইট সাইডে। প্রায় 10 সেকেন্ড ধরে জাহাজ আইসবার্গের সাথে ঘষাঘষি করে। এরপর বড় একটি ডেন্ট পড়ে। এতে জাহাজের মেইন বডিতে ছোট ছোট গর্ত আসে। ক্যাপ্টেন স্মিথ এবং শিপ আর্কিটেক্ট থমাস অ্যান্ড্রুজ তৎক্ষণাৎভাবে দেখে বুঝে যান যে জাহাজটি ডুবে যাবে। শুরুতে মনে করা হতো যে জাহাজটি কখনো ডুবতে পারবে না, কারণ নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো চমৎকার ছিল। শিপের দুটি প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য ছিল। এই দুটি নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি ছিল জাহাজে ডাবল বটম হল ছিল, অর্থাৎ দুটি স্তর আছে। যদি নিচের স্তর ফেটে যায়, উপরের স্তর বাঁচবে। দ্বিতীয়, জাহাজের মেইন বডি 16টি আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। 16 এর মধ্যে 4টি কম্পার্টমেন্ট পানিতে ভরলেও জাহাজ ভেসে থাকবে, কিন্তু সংঘর্ষ প্রভাব মূলত পাশের দিকে হওয়ায় ডাবল বটম হল কাজে আসে না। পাশের দিকটি ছিল এক স্তর বিশিষ্ট, আর সংঘর্ষ এত বড় ছিল যে 16 এর মধ্যে 6টি কম্পার্টমেন্ট পানিতে ভর্তি হয়ে যায় সেই সময়। ঠিক 20 মিনিট পর রাত 12টা যখন বাজে, তখন ক্যাপ্টেন স্মিথ আদেশ দেন ক্রু মেম্বারদের ডিস্ট্রেস কল পাঠাতে। আশেপাশে জাহাজ হয়তো আমাদের সংকেত ধরবে এই আশায়। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস ধারাবাহিকভাবে সংকেত পাঠান। ঠিক 20 মিনিট পরে আরএমএস কার্পেথিয়া এই সংকেত ধরতে সক্ষম হয়, কিন্তু জাহাজ 107 কিমি দূরে ছিল। যদি জাহাজটি সর্বোচ্চ স্পিডে চালায়, তবুও পৌঁছাতে 3.5 ঘন্টার মতো লাগবে। এখন প্রশ্ন হলো, সেই সময় পর্যন্ত কি টাইটানিক টিকে থাকতে পারবে? এরই মধ্যে অন্য ক্রু মেম্বাররা রকেট ছোড়া শুরু করে, এই আশায় যে কোনো নিকটবর্তী জাহাজ তাদের দিকে মনোযোগ দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কার্পেথিয়া ছাড়া আর কোনো জাহাজের উপস্থিতি ছিল না। এই সময়ে ক্যাপ্টেন আদেশ দেন যে যাত্রীদের উদ্ধার করা হবে। জাহাজে থাকা লাইফ বোটগুলো ব্যবহার করে প্রোটোকল অনুযায়ী মহিলা এবং শিশুদের প্রথম অগ্রাধিকার দেয়া হবে। লাইফ বোটে ওঠার সময় যাত্রীদের মধ্যে প্রথমে আতঙ্ক কম ছিল। বেশিরভাগ যাত্রী মনে করেছিল যে টাইটানিক একটি অটুট জাহাজ, এত সহজে ডুববে না, কোনো চিন্তার কারণ নেই। তাই প্রথম লাইফ বোট নামানোর সময়, যার ধারণ ক্ষমতা ছিল 65 জনের, তাতে শুধু 28 জন ওঠে। বাতাসে লাইফ বোট প্রায় খালি নামানো হয় পানিতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক কম্পার্টমেন্টে পানি ভরে যায়। যাত্রীরা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এই টাইটানিক জাহাজ সত্যি ডুবে যেতে পারে। যখন তারা এটি উপলব্ধি করে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ জনরোষে ভিড়ের মধ্যে দৌড়াতে শুরু করে। রাত 1টার দিকে পানি এতটাই বেড়ে যায় যে জাহাজের সামনের অংশ, যা মূলত সামনের কম্পার্টমেন্ট, পানির নিচে চলে যায় একদমই। ফলে জাহাজের পেছনের অংশ পানির বাইরে উঠে আসে, সেই সাথে প্রোপেলারও পানির উপরে উঠে আসে। পরিস্থিতি আরো হুঙ্কার হয়ে ওঠে। মানুষ লাইফ বোটে ওঠার জন্য লড়াই করতে থাকে। লাইফ বোটের সংখ্যা তখন খুবই কম ছিল, জাহাজে মাত্র 20টি লাইফ বোট ছিল। আর এই অবশিষ্ট থাকা লাইফ বোটে মোট 1200 জনকে তোলা সম্ভব ছিল, কিন্তু জাহাজে প্রায় 2200 জন যাত্রী ছিল। রাত 2:05 সময়ে শেষ লাইফ বোট নামানো হয়, কিন্তু তখনও 1500 জন মানুষ জাহাজে ছিলেন। কিছু মানুষ লাইফ বোটে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কিছু মানুষ নিজেদের ভাগ্য মেনে বসে থাকলো। প্রায় 2 ঘন্টা 20 মিনিট নাগাদ জাহাজ দুভাগে বিভক্ত হয় এবং ধীরে ধীরে ডুবে যায় 3 ঘন্টারও কম সময়ে। যারা জাহাজে ছিলেন তারা জাহাজের সঙ্গে পানিতে ডুবে যায়, বা যারা সাঁতার জানত তারা হাইপোথার্মিয়ার কারণে মারা যায়। তখন পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডায় পানিতে পড়লে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়। এই ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ মারা যান। অন্যদের মতে কেউ কেউ বলেন তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। অন্যদিকে তদন্ত করার পর বের হয়ে আসে যে সেই রাতে একটি জাহাজ ছিল SS ক্যালিফোর্নিয়া, যা টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে ছিল এবং সময় মতো পৌঁছাতে পারত। তারা টাইটানিকের যাত্রীদের রক্ষা করতে সক্ষম হতো। আর এই SS ক্যালিফোর্নিয়া জাহাজটি আইসবার্গের সতর্ক বার্তা পাঠিয়েছিলেন টাইটানিককে।
কিন্তু রাত 11:15 নাগাদ তাদের রেডিও বন্ধ হয়ে যায়। তারা সেই রাতে জাহাজ চালানো বন্ধ করে দেয়, ফলে কোনো ডিস্ট্রেস সিগন্যাল তারা পায়নি। টাইটানিকের যাত্রীরা দূর থেকে এসএস ক্যালিফোর্নিয়া দেখতে পেয়েছিল এবং রকেট ছোড়ার পর ক্যালিফোর্নিয়া সাহায্যের জন্য পৌঁছায়নি। পরে জানা যায় তাদের ক্যাপ্টেন স্টেইনলি লর্ড রকেটগুলোকে গুরুত্ব দেননি সেই সময়। একবার ভাবুন তো, যদি তারা সিগন্যালগুলো গুরুত্ব সহকারে নিত, কতজন যাত্রীর জীবন বাঁচানো যেত। পরের দিন সকালে রেডিও অন করা হলে এসএস ক্যালিফোর্নিয়া টাইটানিকের সিগন্যালগুলো পেয়ে এবং সেখানে যাওয়ার পর মৃতদেহগুলো ভাসমান অবস্থায় পান। দুটি তদন্ত রিপোর্টে ক্যাপ্টেন স্টেইনলি লর্ডের ওপর অভিযোগ আনা হয়। কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য শুধু একজনকে দোষারোপ করা যায় না। অন্যান্য অনেক ভুল ছিল, যেমন লাইফবোটের সংখ্যা পর্যাপ্ত ছিল না এবং সেফটি ড্রিলও করানো হয়নি জাহাজে, এবং টাইটানিকের ক্যাপ্টেন স্পিড কমাতে রাজি হয়নি। স্টিয়ারিং হুইলে থাকা স্টিয়ারম্যান রবার্টকে আইসবার্গের সতর্কবার্তা দেয়া হলেও তিনি ভুলভাবে জাহাজটি ডান দিকে ঘোরান, যা পরবর্তীতে টাইটানিককে বিপদের দিকে নিয়ে যায়। ব্রুস নামের একজন, যিনি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন টাইটানিকের, এবং দুর্ঘটনার সময় তিনি চাপ সৃষ্টি করেছিলেন দ্রুত চালানোর জন্য জাহাজ, কারণ কোম্পানি তাদের রেপুটেশন বজায় রাখতে প্রথম যাত্রায় 6 দিনে নিউ ইয়র্কে পৌঁছাতে চেয়েছিল। পরবর্তীতে 1914 সালে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা চুক্তি তৈরি হয়। লাইফবোটের সংখ্যা প্রতিটি যাত্রীর জন্য যথেষ্ট হতে হবে, এমন নিয়ম প্রবর্তিত হয়। টাইটানিক ডুবে যাওয়ার 70 বছর পর 1985 সালে রবার্ট ব্যালেট এবং একজন ফরাসি সমুদ্রবিদ টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। টাইটানিকের দুভাগ 3800 মিটার গভীরে এবং একে অপর থেকে 600 মিটার দূরে ছিল। আজ 110 বছর পরেও টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে রয়েছে। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু ধাতব কাঠামো খাচ্ছে। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে পুরো জাহাজ সমুদ্রের তলায় নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই এপিসোড থেকে আমরা একটা জিনিসই শিখতে পাই, সেটা হচ্ছে অসম্ভব রকম অহংকার কখনোই মানুষ জাতির জন্য ভালো নয়, এবং এই প্রকৃতির এগেনস্টে গিয়ে কোনো কিছু নিয়ে সফলতা আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকৃতির দেয়া সংকেতগুলো মেনে আমাদের এগিয়ে চলা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।